সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। ওকে। তো দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ডিসকভারি, প্রপার্টিজ এন্ড প্রোডাকশন অফ এক্সরেজ। এটা সব থেকে তোমার ইম্পর্টেন্ট বা সব থেকে বেসিক বলতে পারো। মানে অনেক কোশ্চেন তোমরা এখান থেকে দেখতে পাবে, এই চ্যাপ্টারটা থেকে। Okay. দেখো, আমরা শুরু করব এক্সরে ডিসকভারি দিয়ে। তো ডিসকভারি, আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, যা যা কিছু এখানে রয়েছে পুরোনো স্টুডেন্টরা জানো, নতুনদের ক্ষেত্রে আমি বলছি, প্রতিটা লাইন বা তোমার প্রতিটা ইনফরমেশন এখান থেকে, মানে লাইন ধরে ধরে কোশ্চেন হয়, যারা দিয়েছে তারা জানে। তো এটাকে লাইটলি নেবে না। যা কিছু এখানে ইনক্লুড করা আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছ না? কে কে পাচ্ছ না স্ক্রিন দেখতে? আচ্ছা, এখানে একটু ফাস্ট নেটওয়ার্কের দরকার হয়, না হলে কিন্তু সমস্যা করে একটু। তো যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না তাদের এন্ড থেকে মনে হয় নেটওয়ার্কের কোনো ইস্যু হবে। রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। তো দেখ, X-ray is discovered by Sir William Conrad Röntgen, November 8, 1895। এমনকি সালটাও ইম্পর্টেন্ট। 8 নভেম্বর আমরা রেডিওলজি ডে হিসাবেও সেলিব্রেট করি, কারণ স্যার উইলিয়াম কনার্ড রন্টজেনের বার্থডে হিসেবে, ঠিক আছে? তো 8 নভেম্বর রেডিওগ্রাফি বা রেডিওলজি ডে। আর ডিসকভার করেন স্যার উইলিয়াম কনার্ড রন্টজেন। ওকে। তো ইনি প্রথমে যখন কাজ করছিলেন একটা পার্শিয়ালি ভ্যাকিউম টিউবে, যেখানে, যেটা একটা টিউব যেখানে কোনো কমপ্লিটলি ভ্যাকিউম না হলেও কিছুটা পরিমাণে সেখানে এয়ার ছিল, ঠিক আছে? সেই টিউবটার নাম ছিল ক্রুক্স টিউব, যেটা কিনা একটা পার্শিয়ালি ভ্যাকিউম টিউব। সেখানে কাজ করার সময় উনি হঠাৎ করে একদিন লক্ষ্য করেন, নোটিস করেন যে এখান থেকে কিছু একটা জিনিস, এটা কিনা ফ্লুরোসেন্স তৈরি করতে পারছে বেরিয়াম প্লাটিনোসাইনাইড স্ক্রিনের উপর। ওকে। আমরা এখন মোটামুটি ভাবে জানি যে আমাদের এক্সরে একটা তোমার ফটোগ্রাফিক প্লেটে এক্সট্রা একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। ওকে। তো এটাকে ফ্লুরোসেন্স বলে। তো যখন সেটার মধ্যে যখন এক্সরে মানে তোমার পড়ে, সেখান থেকে লাইট এমিট হয়, সেটাকে বলা হয় ফ্লুরোসেন্স। তো এরকম ক্রুক্স টিউবে কাজ করার সময় অ্যাক্সিডেন্টালি এক্সরে প্রডিউস হয়, এবং সেটা একটা তোমার ফ্লুরোসেন্স, মানে একটা তোমার স্ক্রিনে ফ্লুরোসেন্স তৈরি করতে পেরেছিল, যেটা কিনা একটু দূরে ছিল সেই টিউবটার থেকে। ওকে। সেই সময় যেহেতু এরকম কোনো জিনিসের ব্যাপারে জানা ছিল না, সেজন্য সেটার নাম তখন দেওয়া হয় এক্স রে। এক্স মানে অজানা কিছু আহ, নাম দেওয়া হয়। ওকে। কারণ এটার মেজারটা তখন আননোন ছিল। এটার জন্য স্যার উইলিয়াম কনার্ড রঞ্জন নোবেল প্রাইজ পান 1901-এ। ওকে। উইলিয়াম কনার্ড রঞ্জনকে ফাদার অফ রেডিওলজি বলা হয়। এটা এইটুকু আমরা সবাই জানি মোটামুটি। এবার দেখো, আমরা এখন যেরকম ফর্মে আমরা এক্সরে এক্সরে মেশিনকে দেখি, এরকম কিন্তু প্রথম থেকে ছিল না। প্রথম থেকে আমরা দুটো নম্বর কোন একটা নম্বর করে যাবে তো দুটো নম্বরে করতে যাবো আমি একটা লিঙ্ক করছি রিং হচ্ছে নামটা বলুন তাহলে
এটা আনমিউট করতে ভুলে গেছিলাম, আমি রিপিট করে দিচ্ছি। তো এখন যে এক্স রে টিউব গুলো আমরা দেখি সেটা আগে সেরকম ইউজ হতো না, যেহেতু পার্শিয়াল ভ্যাকিউম টিউবেই এক্স রে ডিসকভার হয়েছিল, সেহেতু প্রথম দিকের যে এক্স রে টিউব গুলো সেগুলো কিন্তু এরকম পার্শিয়াল ভ্যাকিউম টিউব, ঠিক আছে, পার্টলি ভ্যাকিউম ছিল, পার্টলি গ্যাস ফিল্ড ছিল, কমপ্লিট ভ্যাকিউম সেখানে ছিল না। তো আরেকটা ডিফারেন্স এখনের সঙ্গে আগে, আগে ক্যাথোডকে হিট করানো হতো না, ঠিক আছে। এখন যেমন আমরা ক্যাথোডটাকে হিট করাই, সেখান থেকে থার্মানিক এমিশন হয়, সেখান থেকে আমরা ইলেকট্রন গুলোকে অ্যানোডে হিট করিয়ে সেখান থেকে এক্সরে প্রডিউস করি। আগে কিন্তু এরকম তোমার ক্যাথোডকে হিট করানো হতো না। ওকে, তো আগের এক্সরে টিউব গুলো ছিল পার্শিয়াল ভ্যাকিউম টিউব, আর সেখানে স্মল অ্যামাউন্ট অফ গ্যাস থাকে। ওকে, এই গ্যাসটার একটা পার্টিকুলার রোল ছিল, যেহেতু হিট করানো হতো না ক্যাথোডকে, ক্যাথোডটা আগে মানে এই নেগেটিভ এবং নট হিটেড, অ্যানোডটা পজিটিভ। এবারে যখন আমরা হাই ভোল্টেজ ক্রিয়েট করতাম তখন সেই গ্যাসটা, যে স্মল অ্যামাউন্ট অফ গ্যাস সেখানে থেকে যেত ভ্যাকিউম টিউবের, পার্শিয়াল ভ্যাকিউম টিউবের মধ্যে, সেটা তখন আয়নাইজ হতো। কারণ আমরা জানি যে এক্স রে তোমার গ্যাসকে আয়নাইজ করাতে পারে। সেখান থেকে আয়নাইজ করানো মানে সেখান থেকে ইলেকট্রন রিলিজ হবে, সেই ইলেকট্রন রিলিজ হওয়ার পরে সেটা এক্স রে প্রডিউস করতো। তো হাই ভোল্টেজ গ্যাসটাকে আয়নাইজ করতো, সেই আয়নাইজ হওয়ার ফলে যে ইলেকট্রন গুলো এমিট হতো সেইগুলো এক্স রে কে প্রডিউস করে। এখন যেমন আমরা ক্যাথোডকে হিট করাই, ক্যাথোড থেকে ইলেকট্রন এমিট হয়, সেটা অ্যানোডে গিয়ে হিট হয়, সেখান থেকে এক্স রে উৎপন্ন হয়। আগে হাই ভোল্টেজের ফলে সেই পার্শিয়াল ভ্যাকিউম যেটা, সেখানে যে গ্যাসটা থাকতো সেই গ্যাসটা আয়নাইজ হতো, এর ফলে সেখান থেকে ইলেকট্রনটা এমিট হতো এবং সেটা আলটিমেটলি গিয়ে এক্স রে কে প্রডিউস করতো। ওকে, এটা হচ্ছে কোল্ড ক্যাথোড টিউবের তোমার প্রিন্সিপাল। আশা করছি এই অবধি কারো বুঝতে কোনো সমস্যা নেই। এবার এটা কিছু লিমিটেশন ছিল এরকম ধরনের এক্সরে টিউবের, সেটা প্রথমত এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট ছিল, এটা এতটা এফিশিয়েন্টলি এক্সরে কে প্রডিউস করতে পারতো না। ওকে, আর এখানে কেভি আর এমএস কে আলাদা আলাদা করে আমরা কন্ট্রোল করতে পারতাম না। এখন যেমন আমরা একটা ডিফারেন্ট কেভি ডিফারেন্ট এমএ দিয়ে কাজ করি, এটা কিন্তু আগের টিউব গুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কেভি আর এমএ কে কন্ট্রোল করতে পারতাম না। দুটো একই সাথে আমাদেরকে তোমার মানে অ্যাপ্লাই করতে হতো। ওকে, ভোল্টেজ যেভাবে এখন আসছে আগেও সেভাবে আসতো, শুধুমাত্র সেটার রোলটা অন্য ছিল, ঠিক আছে। এখন যেমন ভোল্টেজটা ক্যাথোডকে তোমার হিট করায়, তার সঙ্গে আমরা ক্যাথোড আর অ্যানোডেরও একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, কিন্তু সেটা এক্ষেত্রেও সেম। কিন্তু এখানে শুধুমাত্র আমরা ক্যাথোডকে হিট করাচ্ছি না ভোল্টেজের ফলে, আমরা গ্যাসটাকে আয়নাইজ করাচ্ছি, এটুকুনি ডিফারেন্স। আর এখানে যে এক্সরেটা উৎপন্ন হতো সেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব একটা বেটার ছিল না, খুব একটা ভালো কোয়ালিটির আমরা এক্সরে পেতাম। ওকে, এটা হচ্ছে ড্রব্যাক। আর এখন এরকম ধরনের টিউব ইউজ হয় না, এখন কোল্ড ক্যাথোড টিউব আর ইউজ হয় না, এটা এখনকার দিনে পুরোপুরি ভাবে অবসলিউট। এবার আমরা আসছি মডার্ন এক্সরে টিউব, ঠিক আছে, যেটা কিনা আমরা এখন যেরকম ধরনের টিউব আমরা ইউজ করি, এটাকে আমাদের হট ক্যাথোড টিউব বা কুলিজ টিউব বলা হয়ে থাকে। 1913-এ এটা প্রথম ইন্ট্রোডিউস হয়। এটা ইনভেন্ট করেছিলেন ডব্লিউ ডি কুলিজ, এনার নাম অনুযায়ী এটাকে কুলিজ টিউব আমরা বলে থাকি। এটাকে হট ক্যাথোড টিউব বলা হয় কারণ এটার প্রিন্সিপালি হলো ক্যাথোডটাকে হিট করানো, ঠিক আছে। ক্যাথোডটাকে হিট করানোর ফলে সেখান থেকে ইলেকট্রন এমিট হয় থার্মানিক এমিশনের মাধ্যমে, এবং সেই ইলেকট্রনটাই ফার্দার অ্যানোডে হিট করার পরে রেডিয়েশন প্রডিউস করে। ওকে, আর এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে আমরা কেভি আর এমএস এই দুটোকে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি, একসাথে নয়, আলাদা আলাদা করে, আলাদা কেভি আলাদা এমএস আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমনটা এখন আমরা করে থাকি। ওকে, আর এখনকার সব এক্সরে টিপ গুলো, মডার্ন এক্সরে টিপ গুলো এই ডিজাইনের উপর বেস করেই তৈরি। ওকে, তাহলে এটুকু মনে রাখবে যে কোল্ড ক্যাথোড টিউব যেখানে ক্যাথোডকে হিট করানো হতো না, যেখানে গ্যাসকে আয়নাইজ করানো হতো, সেখান থেকে ইলেকট্রনকে এমিট করানো হতো। আর মডার্ন ক্যাথোড টিউবে আমরা ক্যাথোডকে হিট করাই, সেখান থেকে ইলেকট্রন এমিট করি, সেটার থেকে সেই ইলেকট্রন থেকে আমরা এক্সরে কে করি। ওকে, এই অবধি যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলে দাও আমাকে, তাহলে আমি আগে মুভ করবো।
আচ্ছা বলো কার কি সমস্যা, কোন ধরনের গ্যাস? জেনারেলি হাইড্রোজেন বা জেনন গ্যাস ইউজ করা হতো, মানে প্রেশারটা বেশি ভাইটাল ছিল, লো প্রেসারে তোমার গ্যাসগুলোকে ইউজ করা হতো। আর কোল্ড ক্যাথোড অন্য কিছুই নয়। এখন মডার্নটা তোমরা তো জানোই মোটামুটি হবে, মডার্ন এক্স রে টিউব কিভাবে কাজ করে। কোল্ড ক্যাথোডটা হচ্ছে যে ক্যাথোডকে হিট করানো হয়, ক্যাথোডকে হিট করানো হয় না বলেই এটা কোল্ড ক্যাথোড। ঠিক আছে, এখানে পার্শিয়াল ভ্যাকুয়াম মানে নিশ্চয়ই কিছুটা অ্যামাউন্ট অফ গ্যাস থাকে সেখানে, সেই গ্যাসটাকে আমরা আয়নাইজ করাই। ঠিক আছে, হাই ভোল্টেজ দিয়ে সেটাকে আয়নাইজ করাই, এবং সেখান থেকে যে ইলেকট্রন গুলো আয়নাইজ করা মানে সেখান থেকে ইলেকট্রন এমিট হওয়া। ঠিক আছে, একটা অ্যাটমে তোমার ইলেকট্রন আর তোমার প্রোটনের সংখ্যাটা ব্যালেন্স থাকে। নিউক্লিয়নে একটা ধর একটা অ্যাটম যদি হয়, এটা সেন্টারে থাকে নিউক্লিয়ন, সেখানে নিউক্লিয়ন বলতে নিউট্রন প্রোটন থাকে। আর এর বাইরে যে অরবিট গুলো থাকে সেখানে আমাদের ইলেকট্রন গুলো তোমার রোটেট করে। তো আমাদের এই এখানে থাকা প্রোটনের সংখ্যা আর এর বাইরে থাকা ইলেকট্রনের সংখ্যা জেনারেলি সমান সমান, এটাকে আমরা অ্যাটম বলি, অ্যাটম স্টেবল হয়। এবার কোন একটা জিনিসকে আয়নাইজ করানো মানে সেখানে হয়তো একটা ইলেকট্রন সেই বাইরের অরবিট থেকে বেরিয়ে গেছে কিংবা অ্যাড হয়ে গেছে। যদি বেরিয়ে যায় তখন সেটাকে আমরা পজিটিভ আয়ন বলি, যখন এন্টার হয় একটা, অ্যাড হয় একটা, তখন সেটাকে আমরা নেগেটিভ আয়ন বলি। ঠিক আছে, তো আলটিমেটলি আয়নাইজ হয়। তো এখানে আমরা ইলেকট্রনটাকে এমিট করাই, মানে তোমার পজিটিভ আয়নে পরিণত মানে তৈরি করি আর কি। না, পজিটিভ আয়ন কোথাও হিট করে না। পজিটিভ তো আয়নটা তৈরি হলো, যে ইলেকট্রনটা এমিট হলো সেই ইলেকট্রনটা হিট করে গিয়ে অ্যানোডে বা টার্গেটে। এখানে পজিটিভ আয়নটার কোনো রোল নেই, এখানে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেই ইলেকট্রনটার রোল। এবার দেখো, একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এগেন, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ এক্স রেটা আমরা যেটা প্রডিউস করলাম, সেটা মানে এখন যেটা মডার্ন এক্স রে টিউবে আমরা ক্যাথোডকে হিট করানোর পরে সেটা কিরকম প্রপার্টিজ হয়। ঠিক আছে, তো যে কোনো মানে যে কোনো এক্স রে যেভাবে আমরা প্রডিউস করি তার প্রপার্টিজ কি কি হয়, মানে তার বৈশিষ্ট্য কি কি হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সবাই জানি এটা যে এক্স রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন ইলেকট্রোম্যাগনেটিক বলা হয়, কারণ এখানে ইলেকট্রনিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভ একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলারলি একসঙ্গে চলে, মানে যে এক্স রে ওয়েভটা তৈরি করে। ঠিক আছে, আর এটা এই যে এক্স রেটা এটার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কাজ করে, মানে একই সাথে এটা একটা ওয়েভ বা সেটা একটা পার্টিকেল হিসেবেও মানে পার্টিকেলের মতো কাজ করতে পারে। এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এর মধ্যে দুটো নেচারই পাওয়া যায়, ওয়েভ নেচারও পাওয়া যায়, পার্টিকেল নেচারও পাওয়া যায়। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রে, যার মধ্যে তোমার দুটো কম্পোনেন্টই পাওয়া যায়, ইলেকট্রনিক কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্ট। আর এটার ডুয়ালিটি পাওয়া যায়, এটার ওয়েভ বা পার্টিকেল দুরকম মতো ভাবে এটা কাজ করে। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওকে, আর সেকেন্ডলি হচ্ছে আমার এটা পেনিট্রেটিং পাওয়ারটা খুবই হাই হয়। মানে কি, মানে এটা তোমার কোন একটা জিনিসকে ভেদ করে যেতে পারে। ঠিক আছে, তো এটা গেল দুটো, তাহলে প্রথমত হচ্ছে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেজ আর এটার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে। থার্ডলি এটা পেনিট্রেটিং পাওয়ারটা খুবই হাই, মানে যে কোনো জিনিসকে এটা ভেদ করে যেতে পারে। ঠিক আছে, আর দেখো এটা ইলেকট্রোম্যাগনেটিক রে হওয়া সত্ত্বেও এর মধ্যে দুটো কম্পোনেন্টই আছে, ইলেকট্রিক্যাল এবং পার্টিকেল দুটোই।
আচ্ছা, পার্টিকেল মানে হচ্ছে কণা, কোনো বিন্দু, যেমন একটা কণা হয়, বালির যেমন কণা হয়, সেরকম কণা যেরকম ভাবে কাজ করে সেভাবেও কাজ করতে পারে, আবার ওয়েভ যেভাবে কাজ করে, তরঙ্গ, সেভাবেও কাজ করতে পারে। এটাকেই বলা হয় আমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মানে আমরা যদি এটাকে পার্টিকেল বলি তাও সেটা ভুল হবে না, যদি ওয়েভ বলি তাও কিন্তু এটা ভুল হবে না। এটাকে ডুয়ালিটি বলে, দু রকম নেচার এর মধ্যে পাওয়া যায়। ওকে। আর দেখো, এর মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ইলেকট্রনিক এবং ম্যাগনেটিক, কিন্তু তবুও এটা ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি নিউট্রাল। মানে এটা ইলেকট্রিক্যাল ফিল্ড দ্বারাও কোনো প্রভাবিত হয় না, আবার ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এটা প্রভাবিত হয়। ইট ইজ নট এফেক্টেড বাই ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো এটা তিনটে পয়েন্ট। আর দেখো, এটা ইনডিরেক্ট আয়নাইজেশন তৈরি করতে পারে। আমরা একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে এমিট করিয়ে সেই ইলেকট্রন দিয়ে এক্সরে কে প্রডিউস করছি। এক্সরে প্রডিউস হওয়ার পরে সেই এক্সরেটার নেচার অনুযায়ী সেও কিন্তু আবার অন্য একটা অ্যাটমের তোমার ইলেকট্রনকে এমিট করাতে পারে, দিয়ে সেই অ্যাটমটাকেও কিন্তু সে আয়নাইজ করে দিতে পারে, আয়নে পরিণত করতে পারে। ঠিক আছে, তো ইট ক্যান কজ ইনডিরেক্ট আয়নাইজেশন বাই রিমুভিং অরবিটাল ইলেকট্রন। মানে একটা তোমার নিউক্লিয়াসের আশেপাশে যেসব কক্ষপথ গুলো থাকে যেখানে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে, তার মধ্যে ইলেকট্রন গুলোকে এই এক্স রে সেখানে যদি তোমার হিট করে সেটাকে সে বের করে দিতে পারে। মানে এখানে একটা ইলেকট্রনকে রিমুভ করিয়ে দিতে দেওয়ার ক্ষমতা রাখে আর কি। ঠিক আছে, এটাকে বলা হয় আমার আয়নাইজেশন পাওয়ার। ওকে, তো রেডিয়েশন ক্যান কজ আয়নাইজেশন। এটা আমার লাইটের স্পিডেই চলাচল করে এবং সরলরেখায় চলাচল করে। লাইটের সঙ্গে এর অনেক তোমার সিমিলারিটি আছে। লাইটের স্পিড এবং এক্স রে স্পিড সমান। এটা কিনা হচ্ছে আমার 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, নেক্সট দেখো, এটা ইট ক্যান প্রডিউস মিনিট হিট অন পাসিং থ্রু ম্যাটার। যখন এটা কোন একটা ম্যাটার দিয়ে পাস করে, মানে ভেদ করে যায় বলছি আমি, যখন ভেদ করে যায় তখন সেই জায়গাতে যেটা দিয়ে যে জায়গাটা দিয়ে এটা ভেদ করে যাবে সেখানে সে হিট প্রডিউস করতে পারে। ওকে, এটা একটা তোমার ক্যারেক্টারিস্টিক। আর দেখো, লাইট যেভাবে তোমার সরল রেখায় চলে, রেডিয়েশনও আমার তোমার সরল রেখায় চলে। ঠিক আছে, আর কিন্তু যেমন লাইটকে আমরা ফোকাস করতে পারি, তোমার লেন্স দিয়ে যেমন লাইটকে আমরা ফোকাস করতে পারি, সেরকম কিন্তু তোমার আমরা কিন্তু এক্স রে কে আমরা ফোকাস করতে পারি না কোনো লেন্স দিয়ে। ওকে, আচ্ছা, ডিরেক্ট আয়নাইজেশন এন্ড ইনডিরেক্ট আয়নাইজেশন। দেখো, ডিরেক্টলি মানে হচ্ছে, ধরো আমি একটা অ্যাটমকে হিট করলাম, সেখান থেকে মানে একটা এক্স রে পার্টিকেল বা একটা এক্স রে ওয়েভ আমি একটা অ্যাটমকে বের করে দিল, সেটা কিন্তু সেখানে শেষ হয়ে যায় না। ঠিক আছে, এরপরে এটা কিন্তু এটা চলতেই থাকে। মানে ডিরেক্টলি একবারই করলো শেষ হয়ে গেল তা কিন্তু নয়। সেই অ্যাটম নিয়ে অন্য কোনো জায়গাতে সেটাকেও আবার নেগেটিভ আয়নে কনভার্ট করতে পারে, সুতরাং এটা চলতেই থাকে। ঠিক আছে, তো ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুভাবে এটা তোমার আয়নাইজ করতে পারে। ওকে, আর দেখো, এটা কিছু সার্টেন ক্রিস্টাল যেগুলোর ফ্লুরোসেন্ট তোমার কোয়ালিটি আছে, সেই সব ক্রিস্টালের মধ্যে এটা ফ্লুরোসেন্স তৈরি করতে পারে। ফ্লুরোসেন্স হচ্ছে যখন কোনো একটা ক্রিস্টালের মধ্যে এক্স রে তোমার আপতিত হয়, সেখান থেকে যদি লাইট এমিট হয় সেটাকে বলা হয় ফ্লুরোসেন্স। ঠিক আছে, তো এটা করতে পারে এক্স রে, যেটার উপর বেস করে আমরা তোমার ম্যানুয়াল এক্স রে টেকনিকে এক্স রে কে তোমার ভিজিবল ইমেজে কনভার্ট করি। ইন্টেন্সিফাইং ফিল্ম দিয়ে আমরা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে, এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমরা তোমার ইমেজকে তৈরি করতাম। ওকে, আর যেটা আমি একটু আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে ফটোগ্রাফিক এফেক্ট আছে এটা, মানে সিলভার হ্যালাইড ক্রিস্টালের ওপর এটা ফটোগ্রাফিতে যেমন আমরা ইমেজ পাই সেরকম ধরনের ইমেজ তৈরি করতে পারি। ওকে, মানে ফটো যেমন আগে যেটা হতো নেগেটিভ ইমেজ পজিটিভ ইমেজ, সেই রকম ধরনের ফটোগ্রাফিক এফেক্ট এরকম এক্সপ্রেশন দেখা যায়। ওকে, আর দেখো, এটার কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল চেঞ্জেস তৈরি করতে পারে কোনো লিভিং অর্গানিজম, বা বলা ভালো যে নন লিভিং বা লিভিং যে কোনো ধরনের জিনিসের উপর কেমিক্যাল বায়োলজিক্যাল চেঞ্জেস তৈরি করতে পারে। কারণ এটা আয়নাইজেশনের মাধ্যমে বা এক্সাইটেশনের মাধ্যমে এটা যে কোনো ধরনের কোনো পদার্থে কেমিক্যাল বায়োলজিক্যাল চেঞ্জ এনে দিতে পারে।
এই অবধি কারো কোনো সমস্যা? দেখো কতগুলো প্যারামিটার এক্সরে। তো এক্সরের ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি আর এনার্জি। এনার্জিটা দেখো এটা অনেক বেশিও হতে পারে, কিন্তু যেটাকে আমরা ইউজ করি তোমার মেডিকেল ফিল্ডে, সেটার কথা এখানে বলা হয়েছে। বাকি এইগুলো সব হচ্ছে এক্সট্রেট নর্মাল রেঞ্জ। ওকে, এর ওয়েভলেন্থ দেখো 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারকে আমরা এক্সরে বলে থাকি। এবার এটা সবসময় ন্যানোমিটার ইউনিটে যে অপশনে আসে তা নয়, অনেক সময় অ্যাংস্ট্রম ইউনিটেও তোমার অপশন থাকে, কখনো পিকোমিটার কখনো মিটার। তো যখন যেভাবে আসবে এই জন্য আমি সবগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর এগেন এটাও ইম্পর্টেন্ট, রিলেশন গুলো কত অ্যাংস্ট্রম সমান কত ন্যানোমিটার, এরকমই কোশ্চেন আসে। আচ্ছা, ওয়েভ পার্টিকেলটা করি। দেখো ওয়েভ যেমন তরঙ্গ, যেমন জলের ঢেউ, যেমন কোন স্ট্রিং কে যদি আমরা গিটারের স্ট্রিং কে যখন আমরা তোমার প্রেস করি তখন যেটা তৈরি হয়, এগুলো হচ্ছে ওয়েভ। আর পার্টিকেল মানে হচ্ছে কোনো কণা, যেমন একটা বল, সেই বলটাকে আমরা থ্রো করলে যেমন যেভাবে যায়, তো এরকম দুভাবে এক্সরে কে আমরা তোমার ধরতে পারি। এক্সরে ওয়েভ হিসাবেও তোমার একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, আবার যেমন কোনো একটা কণা, কোনো একটা পার্টিকেল, কোনো একটা বল যেভাবে যায় সেভাবেও যেতে পারে। ডুয়ালিটি আছে, দুরকম ভাবেই এটা কাজ করে, বা দুরকম ধরনের নেচারই এটার মধ্যে দেখা যায়। ওকে, এইগুলো তোমাদেরকে স্টেপ মুখস্থ করতে হবে। এগুলোতে বোঝার মতো কিছু নেই। ওয়েভলেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত, আর এনার্জি কত। তো ফ্রিকোয়েন্সি দেখো 3 × 10⁻16 হার্টজ থেকে 3 × 10⁻19 হার্টজ। এইগুলোর আবার ইউনিট অনুযায়ী চেঞ্জ হয়, কখনো কিলো হার্টজে অপশন থাকে, কখনো মেগা হার্টজে, কখনো গিগা হার্টজে। তো এগুলো এই জন্য আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এই রেঞ্জের এনার্জি আমরা ডায়াগনস্টিক রেঞ্জে ইউজ করি। এবার আমি আসছি দেখো রেডিয়েশন। জেনারেলি রেডিয়েশন দু রকমের হয়, একটা হচ্ছে আয়নাইজিং আর একটা হচ্ছে নন আয়নাইজিং। যেটা আয়নাইজিং রেডিয়েশন সেটা আবার ফার্দার দু রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আর একটা হচ্ছে পার্টিকুলার। এবার দেখো, যে ধরনের রেডিয়েশন গুলো শুধুমাত্র এনার্জি থাকে কিন্তু কোনো মাস থাকে না, মানে কোনো ভর থাকে না, যে এনার্জি গুলোর, সেগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এগুলো শুধুমাত্র এনার্জি থাকে, কোনো মাস থাকে না। যেমন এক্স রে কোনো মাস নেই, যেমন গামার কোনো মাস নেই, যেমন কসমিক রেজের কোনো মাস নেই। আচ্ছা শাহিনা, আহ একটু ওয়েট করো, আমার মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা আছে। একটু সময় দাও, দেখো দেখা যাবে। লোড হতে একটু সময় লাগছে। দেখো ব্ল্যাঙ্ক হয়ে আছে, প্রথমে একটু এসেছিল বাট এখন আর একদম দেখতে পাচ্ছি না কিছু। বাকিরা পাচ্ছ না, বা কারোরই দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, কেউই দেখতে পাচ্ছি। না ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কেউই পাচ্ছ না তাহলে আমার এখানে সমস্যা। যদি একজন পার্টিকুলারলি একজন পাচ্ছ না, তাহলে তোমাদের ওখান থেকে একটু চেক করো নেটওয়ার্কটা। তাই না? যেটা বলছি আমি সেটা শুনে নাও। আমি পিডিএফটা তো আপলোড করেই দেবো, তখন দেখে নিও। এখন একটু শুনে নাও আমি যেটা বলছি। ওকে ম্যাম। তো দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেখানে আমরা শুধুমাত্র এনার্জি পাই, এদের কোনো মাস থাকে না, কোনো ভর থাকে না, ঠিক আছে? যেমন এক্স রে, গামা রে এবং কসমিক রে, এগুলো হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাদের কোনো মাস নেই।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু এক্স রে আর গামা রে, ঠিক আছে। এবার দেখো পার্টিকুলার রেডিয়েশন, যেগুলোর মাসও থাকে আবার এনার্জিও থাকে, ঠিক আছে, যেমন আলফা রে, বিটা রে, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমার পার্টিকুলেট আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, আর এক্স রে, গামা এবং কসমিক রে এগুলো হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, এবার দেখো নন আয়োনাইজিং রেডিয়েশন, যেগুলো কোনো একটা অ্যাটমকে আয়নে পরিণত করতে পারে না। ওকে, তার মধ্যে পড়ে আমার ইউভি রে, ভিজিবল রে, মানে যেমন যেটাকে আমরা আলো বলে থাকি, ইনফ্রারেড রেজ, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এগুলো সব হচ্ছে নন আয়োনাইজিং রে। এগুলো রেডিয়েশন, কিন্তু এগুলো আয়োনাইজ করতে পারে না কোনো অ্যাটম, মানে কোন একটা অ্যাটমকে আয়নে পরিণত করতে পারে না, মানে সেখান থেকে ইলেকট্রন এমিট করাতে পারে। ওকে, এবার দেখো এই স্পেকট্রামটার মধ্যে দেখো প্রথমেই সব থেকে এটা উপরের দিকে সেটা হচ্ছে আমার গামা রে, তার নিচের যেটা আমার রেঞ্জ সেটা হচ্ছে এক্স রে রেঞ্জ, তার নিচে যেটা আসে সেটা হচ্ছে আমার আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন, ঠিক আছে। আল্ট্রা ভায়োলেটের নিচের দিকে আসে আমাদের ভিজিবল রে, যেটা আমরা বেনিয়া সহকলা করি, সেখানে তোমার উপরের দিকে মানে বেগুনির উপরেরটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট, আর নিচে থাকে লাল, তো লালের নিচেরটা হচ্ছে আমার ইনফ্রারেড। ওকে, তো প্রথমে গামা, তারপর এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এটা হচ্ছে আমার আলো বা ভিজিবল রে যেটা আমরা দেখতে পাই। তার নিচের রেঞ্জে আসে আমার ইনফ্রারেড রেডিয়েশন, তারপর মাইক্রোওয়েভ, এসব ভাবে এইভাবে আর কি, তার নিচে থাকে রেডিও। এটা হচ্ছে আমার পুরো স্পেকট্রাম। এর মধ্যে দেখো যেটা আমাদের কোশ্চেন আসে সব থেকে, যেটার ওয়েভলেন্থ কম সেটা হচ্ছে আমার বেগুনি, যার ওয়েভলেন্থ কম তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, ঠিক আছে। আর ওয়েভলেন্থ দেখো সব থেকে বেশি হচ্ছে রেড এর, তো এটা তোমার ফ্রিকোয়েন্সি সব থেকে কম। এই অপশন গুলো দিয়ে কোশ্চেন আসে, সুতরাং এই দুটোর অন্তত তোমার ওয়েভলেন্থ গুলো মনে রাখবে। Okay? 400 থেকে 700 হচ্ছে আমার ভিজিবল রেঞ্জ। 400 সব থেকে উপরের দিকটা মানে ভায়োলেট, আর 700 সব থেকে নিচের দিকটা মানে হচ্ছে তোমার রেড এর দিক। ওকে, এবার আমি আসছি দেখো আরো একটা চার্টে। আমরা শুধুমাত্র যে আয়নাইজিং রেডিয়েশন ইউজ করে থাকি রেডিওলজিতে তা কিন্তু নয়, রেডিওলজিতে আমরা দু ধরনের রেডিয়েশন নিয়ে কাজ করি, আয়নাইজিং রেডিয়েশন নিয়েও কাজ করি, নন আয়নাইজিং রেডিয়েশন নিয়েও কাজ করি। ওকে, তো আগে দেখো নন আয়নাইজিং রেডিয়েশন কোনগুলোতে দরকার হয়, কারণ কোশ্চেন আসে এর মধ্যে কোনটা নন আয়নাইজিং রেডিয়েশন মানে ইউজ করি আমরা, তো এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি, থার্মোগ্রাফি, ডপলার, এমআরসিপি, এগুলো সব হচ্ছে আমাদের নন আয়নাইজিং রেডিয়েশনকে আমরা ইউজ করি ডায়াগনোসিসের জন্য। আর তোমার আয়নাইজিং রেডিয়েশনের কোথায় কোথায় ইউজ করি দেখো, দু রকম ধরনের আমরা রেডিয়েশন ফার্দার ইউজ করি, একটা হচ্ছে আমার এক্স রে, একটা জায়গায় আমরা ইউজ করি গামা রে, ঠিক আছে। এক্স রে আমরা ইউজ করি দেখো সিটি স্ক্যানে, জেনারেল রেডিওগ্রাফিতে, ডেক্সাতে, বা সব যেগুলো ইনভেস্টিগেশন থাকে আমার সেসব, আইবিপি, আইভিইউ, মানে যে কোনো ধরনের বেরিয়াম স্টাডিজ, এইচএসজি, ব্রঙ্কোগ্রাফি, ফ্লোরোস্কোপি, সব সিয়াম, এই সবগুলোতে আমরা এক্স রে ইউজ করি। আর গামা রেজ আমরা ইউজ করে থাকি দেখো পেট স্ক্যানে, বোন স্ক্যানে, যেগুলো আমাদের ইন্টারভেনশনাল রেডিওগ্রাফি যেমন রেডিও নিউক্লাইড, নিউক্লিয়ার মেডিসিন স্ক্যান, স্ক্যান্টিগ্রাফি, এসপিসিটি, সবগুলোতে আমরা ইউজ করি গামা রে। ওকে, এতদূর অবধি আমরা দেখলাম যে এক্স রে ডিসকভার কিভাবে হয়েছিল আর এর প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক গুলো কি কি। এবার আমরা দেখবো যে এক্স রে কে আমরা প্রডিউস কিভাবে করি, আমাদের ডায়াগনস্টিক রেঞ্জে আমরা এক্স রে কে প্রডিউস কিভাবে করি, তৈরি কিভাবে করি। একটা বিষয় একটু বলে দিই, দেখো রেডিয়েশন সবসময় যে আর্টিফিশিয়াল হয় তা নয়, রেডিয়েশন কি রকমের হয়, মানে
একটা হচ্ছে আমাদের কৃত্রিম, যেটাকে আমরা ইউজ করি, যেটাকে আমরা তৈরি করি ডায়াগনস্টিক রেঞ্জে বা বলা ভালো তোমার থেরাপিউটিক ভাবেও আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে তোমার ন্যাচারাল এক্সরে, মানে ন্যাচারাল রেডিয়েশন, যেগুলোকে আমরা তৈরি করি না। যেমন রেডিওঅ্যাক্টিভ যে কোনো তোমার এলিমেন্ট থেকে আমরা ন্যাচারাল তোমার রেডিয়েশন পাই, মানে যেগুলো ন্যাচারালি ক্রিয়েট হয়, যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। এক্সরে কে আমরা প্রডিউস করি নিজেদের সাথে, আমরা এটাকে কন্ট্রোলও করে থাকবো। কতটা এনার্জির আমরা রেডিয়েশনকে তৈরি করব, কখন তৈরি করব, এই সবগুলোকে আমরা কন্ট্রোল করার জন্য আর্টিফিশিয়ালি প্রডিউস করি এক্সরে কে ডায়াগনস্টিক পারপাসে ইউজ করার জন্য। ওকে, ফার্স্ট অফ অল দেখো কিভাবে, বেসিক প্রিন্সিপালটা কি। আমরা একটা হিটেড, মানে একটা ফিলামেন্ট বা একটা ক্যাথোড থেকে, মানে ক্যাথোডের ফিলামেন্টকে আমরা হিট করাই, ঠিক আছে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে সেটাকে আমরা হিট করাই। কোনো একটা অ্যাটমকে যদি হিট করা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ঠিক আছে, এটাকে বলা হয় থার্মানিক এমিশন। ঠিক আছে, এর মাধ্যমে ইলেকট্রন গুলো বেরোয় এবং সেই ইলেকট্রন গুলো খুব ফাস্ট গিয়ে অ্যানোডে হিট করে। ঠিক আছে, কারণ ইলেকট্রন গুলো বেরোচ্ছে নেগেটিভ চার্জ, অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জ। তো আমরা জানি নেগেটিভ অ্যাট্রাক্ট করে, সেই জন্য তোমার ইলেকট্রন গুলো ক্যাথোড থেকে বেরিয়ে আসার পরে সেটা পজিটিভ এন্ড, যেটা অ্যানোড এন্ড, সেখানে গিয়ে হিট করে ফাস্ট মুভিং ইলেকট্রন গুলো, এবং সেখান থেকে হিট করার পরে সেখান থেকে আমাদের এক্সরেটা প্রডিউস হয়। ঠিক আছে, তো সোর্স দেখো, ফাস্ট মুভিং ইলেকট্রন ফ্রম দ্য হিটেড ফিলামেন্ট অর ক্যাথোড হিট দ্য টাংস্টেন অ্যানোড, যেটাকে আমরা টার্গেট বলে থাকি, ইন অ্যান এক্সরে টিউব। একটা ভ্যাকিউম টিউবের মধ্যে ক্যাথোডকে হিট করিয়ে সেখান থেকে ইলেকট্রনটাকে এমিট করিয়ে সেটা যখন অ্যানোডে গিয়ে আমরা হিট করাই, তখন মানে তোমার ফাস্ট খুব গিয়ে যখন সেখানে ধাক্কা দেয়, তখন সেখান থেকে এক্সরেটা প্রডিউস হয়। ঠিক আছে, এভাবে আমরা আর্টিফিশিয়ালি আমরা এক্সরে কে প্রডিউস করি। ঠিক আছে, এবার আমি যেহেতু বললাম আমাদের নিজেদের প্রয়োজনে আমরা তৈরি করছি, মানে এটাকে আমরা কন্ট্রোল করি। এর এনার্জি কতটা হবে, কতটা এর কোয়ালিটি কেমন হবে, কতটা পরিমাণ হবে, এইগুলো সবগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এবার দেখো এই ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি কতটা হয় সেটা কিভাবে ডিসাইড হয়, সেটা সেটা ডিসাইড হয় এই তোমার সূত্রটা দ্বারা, E is equal to EV, যেখানে E হচ্ছে এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, যেগুলো ক্যাথোড থেকে বেরোলো সেগুলোকে আমার সেটা ইউনিট হচ্ছে জুল। ঠিক আছে, আর স্মল এটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, যেটা কিনা কনস্ট্যান্ট, আর কতটা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি কেভিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি। তাহলে দেখো আমরা যতটা, এটা যেহেতু কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না, সুতরাং ভিটা কতটা আমরা কেভি দিচ্ছি তার উপর এন্টায়ারলি ডিপেন্ড করছে আমার কতটা এনার্জির এক্সরে তোমার বা ইলেকট্রন উৎপন্ন হবে। কতটা এনার্জি ইলেকট্রন উৎপন্ন হবে তার উপর ডিপেন্ড করছে কতটা এনার্জির এক্সরে উৎপন্ন হবে। ঠিক আছে, সুতরাং এই সূত্রটা খুবই ভাইটাল। তাহলে আমাদের ইলেকট্রন গুলো যেগুলো ক্যাথোড থেকে বেরোবে তার এনার্জি ডিপেন্ড করছে কমপ্লিটলি অন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ কেভিপি। যদি আমরা কেভিপিটাকে ইনক্রিজ করি তাহলে আমাদের এনার্জি এবং ইন্টেন্সিটি অফ দ্য এক্সরে বিম বাড়বে আস্তে আস্তে, মানে বেশি হাই এনার্জির আমরা এক্সরে পাবো। ঠিক আছে, বা হাই ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি বলতে কি, মানে বেশি তোমার ডেনসিটির মেটেরিয়ালকে সেটা পেনিট্রেট করে যেতে পারবে, এটাকে বলা হয় ইন্টেন্সিটি। তাহলে দেখো যদি 70 কেভিপির একটা মানে 70 কেভি যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেটা তাহলে আমার মোটামুটি ভাবে 70 কেভিপি ইন্টু ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট, যেটা কিনা হচ্ছে আমার 1.6 × 10⁻⁻16 জুল। এই দুটোকে গুণ করলে আমরা 70 কেভিপি যদি ভোল্টেজ দিই, কেভিপি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা 1.12 × 10⁻⁻14 জুলের ইলেকট্রন পাবো। ওকে, এখান থেকে ম্যাথ আছে, ছোটখাটো ম্যাথ অনেক সময় দিয়ে থাকে, এই জন্য এটা আমি এখানে অ্যাড করেছি। আর দেখো কতটা সময় লাগে ইলেকট্রন গুলো ক্যাথোড থেকে অ্যানোডে গিয়ে হিট করতে, সেটা হচ্ছে আমার 10⁻⁻10 সেকেন্ড। এতটা ফাস্ট এটা ক্যাথোড থেকে অ্যানোডে মুভ করে। আর কতটা ডিস্টেন্স এই সময়ের মধ্যে তোমার ট্রাভেল করে, সেটা হচ্ছে আমার 1 থেকে 3 সেন্টিমিটার, মানে ক্যাথোড থেকে অ্যানোডের ডিস্টেন্স হয় 1 থেকে 3 সেন্টিমিটার। এটা যেতে সময় লাগে ইলেকট্রন গুলো 10⁻⁻10 সেকেন্ড। এবার দেখো ইলেকট্রন ইন্টারাকশন এট দ্য টার্গেট, কিভাবে ইন্টারঅ্যাক্ট করে টার্গেটে যখন হিট করে ইলেকট্রন গুলো।
কলিশন ডেপথ কতটা সেখানে তোমার ডেপথে গিয়ে হিট করে সেটা ভেরি স্যালো উইদিন মাইক্রোমিটার অফ দ্য টার্গেট সারফেস। মানে কি, ধরো এটা হচ্ছে আমার একটা ক্যাথোড, এটা হচ্ছে আমার একটা ক্যাথোড, এখান থেকে এক্সরে গুলো বেরিয়ে যায় এখানে হিট করবে। এটা হচ্ছে আমার ধরো অ্যানোড, ঠিক আছে। এটা খুব বেশি মানে এখানে গিয়ে খুব বেশি দূর পর্যন্ত প্রবেশ করে না, এন্টার করে না এর মধ্যে। কয়েক তোমার মাইক্রোমিটার, খুবই কম, কয়েক মাইক্রোমিটার এখানে এন্টার করে সেখান থেকে এক্সরে গুলো তোমার তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তার মধ্যে দেখো মেজর যেটা এনার্জি, এই এতটা জুলের মধ্যে মেজর এনার্জিটা আমাদের হিটে তোমার কনভার্ট হয়ে যায়, মেজর পোর্শন 99% হিট প্রডিউস হয়ে যায় সেখান থেকে। আর কিছুটা পরিমাণ ইনফ্রারেড রেডিয়েশন তৈরি হয়, আর কিছুটা পরিমাণ আমাদের এক্স রে যেটা আমাদের ইউজ হয় ডায়াগনস্টিক রেঞ্জে সেটা কিনা মানে তৈরি হয়। ওকে, 99%-এরও বেশি আমাদের কোনো কাজে লাগে না, শুধুমাত্র এই 1% বড় জোর মানে ম্যাক্সিমাম 1%ই আমরা ইউজ করতে পারি বা এক্স রে উৎপন্ন হয়। এবার দেখো এক্স রে যখন এখানে গিয়ে হিট মানে ইলেকট্রন গুলো যখন এখানে গিয়ে হিট করলো তখন দুটো জিনিস হতে পারে, ঠিক আছে। যে কোনো ধরনের কোনো বস্তু অ্যাটম দিয়ে তৈরি হয়, যে কোনো ধরনের অ্যাটম দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে আমার নিউক্লিয়াস, যেখানে থাকবে আমার নিউট্রন বা প্রোটন, আর একটা হচ্ছে আমার বাইরের এই ইলেকট্রন অরবিট, ঠিক আছে। তো এবার দেখো এরকম প্রচুর অ্যাটম তো আমার এই অ্যাটম টার্গেটের মধ্যে আছে, তাহলে যখন ইলেকট্রন গুলো এখানে এসে ধাক্কা দিচ্ছে তখন দুটো জিনিস হতে পারে। হয়তো সেই ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসকে এসে অ্যাটাক করতে পারে বা এই অরবিটে এসে অ্যাটাক করতে পারে, ঠিক আছে। যদি নিউক্লিয়াসে গিয়ে অ্যাটাক করে বা নিউক্লিয়াসে গিয়ে যদি ইন্টারাক্ট করে তখন সেটাকে আমরা বলে থাকি বেমস্টেলাং রেডিয়েশন বা ব্রেকিং রেডিয়েশন। আর যদি ইলেকট্রন গুলো এসে এখানে ইলেকট্রন গুলোকে যদি তোমার ইন্টারাক্ট করে তাহলে সেটাকে আমরা বলে থাকি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। ওকে, এখানে কারো কোনো সমস্যা থাকলে একটু বলো আমাকে। বাকিদের কারো কোনো সমস্যা নেই অবধি? যারা আজ প্রথম ক্লাস করছো তাদের কোনো সমস্যা নেই তো? ওকে, আরেকটা আমি রিকোয়েস্ট তোমাদের কাছে করব, সেটা হচ্ছে যারা যারা আহ, নিজের নাম তোমরা দয়া করে লেখো এখানে, কারণ এখানে আমি বুঝতে পারবো না কারা অ্যাটেন্ড করছো কারা কি করছো, সুতরাং এখানে সবার প্রপার নাম লেখো। আহ, যে অ্যাকাউন্ট গুলো তোমরা ক্রিয়েট করছো এখানে নিজেদের নামগুলো প্রপার নাম লিখো। এতক্ষণ অব্দি আমরা দেখলাম যে আমরা ক্যাথোডকে হিট করালাম, সেখান থেকে ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন গুলো গিয়ে টার্গেট বা অ্যানোডে গিয়ে হিট করলো। সেখানে হিট করার পরে এবার কি হলো সেটা আমরা দুরকম ভাবে মানে দেখলাম, দুরকম জিনিস হতে পারে হিট করার সময়।
হয় সেটা ইলেকট্রনের সঙ্গে গিয়ে ইন্টারঅ্যাক্ট করবে কিংবা সেটা নিউক্লিয়াসের সঙ্গে গিয়ে মানে তোমার ইন্টারঅ্যাক্ট করবে। প্রথমটা হচ্ছে যেটা বললাম, ইলেকট্রনের সঙ্গে যদি ইন্টারঅ্যাক্ট করে সেটা ক্যারেক্টারিস্টিক, যদি নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সেটাকে আমরা বলে থাকি ওয়েভ-শেলার রেডিয়েশন। এটাকে আমরা জেনারেল রেডিয়েশন কিংবা ব্রেকিং রেডিয়েশনও বলে থাকি। ওকে, যখন ইলেকট্রন গুলো অ্যানোডের তোমার নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তখন সেটাকে আমরা বলে থাকি ওয়েভ-শেলার কিংবা জেনারেল রেডিয়েশন কিংবা ব্রেকিং রেডিয়েশন। ওকে, ওয়েভ-শেলার ইজ a German word that means breaking radiation. ব্রেক, যেমন কোন একটা ভেহিকেলের ব্রেক কষলে কি হয়, সেটার হঠাৎ করে সেটার অ্যাক্সিলারেশন কমে যায়, এই জিনিসটাই এখানেও হয়, এই জন্য এটাকে ব্রেকিং রেডিয়েশনও বলা হয়ে থাকে। এবার দেখো, যখন ইলেকট্রন ইন্টারঅ্যাক্ট করে নিউক্লিয়াসের সঙ্গে অফ দ্য টার্গেট অ্যাটম, টার্গেটের নিউক্লিয়াসের সঙ্গে যখন ইলেকট্রনটা ইন্টারঅ্যাক্ট করে তখন সেটাকে আমরা বলে থাকি ওয়েভ-শেলার রেডিয়েশন। ইট অকার্স when a high speed electron is decelerated. যেমন ব্রেক কষলে আমাদের অ্যাক্সিলারেশন কমে যায়, সেই জিনিসটা এখানে হয় যখন একটা হাই স্পিড ইলেকট্রন এক্সট্রা যখন ইলেকট্রন যখন এখানে আসছে, এসে হঠাৎ করে এটা এখানে এসে তার অ্যাক্সিলারেশনটা কমে যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা, তখন সেখান থেকে প্রডিউস হয় আমাদের ওয়েভ-শেলার রেডিয়েশন। কেন হয়? কারণ একটা নিউক্লিয়াসের একটা এনার্জি, ঠিক আছে, এবারে যখন একটা হাই স্পিডের ইলেকট্রন সেই নিউক্লিয়াসের পাশ দিয়ে বের হয় তখন সেই নিউক্লিয়াসের ফোর্সের জন্য সেই ইলেকট্রনটা মানে তোমার ত্বরণটা একটু কমে যায় বা অ্যাক্সিলারেশনটা একটু কমে যায়, ঠিক আছে। It occurs when a high speed electron is decelerated as it passes near the nucleus of target atom. Okay, এর ফলে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম প্রডিউস হয়। ওকে, আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা যে কোনো ইলেকট্রনের এনার্জি লেভেলেই হতে পারে, মানে পার্টিকুলার যে এতটা এনার্জি থাকতেই হবে তবে পরে এটা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, যে কোনো ইলেকট্রনের এনার্জি লেভেলেই এটা হতে পারে। যদি ইলেকট্রনগুলোকে পাশ কাটিয়ে চলে যায় তাহলেই কিন্তু ইলেকট্রন এই নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এর জন্য কোনো পার্টিকুলার তোমার লিমিট নেই ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে। এবার দেখো, ইন ডায়াগনস্টিক রেঞ্জ মোস্ট এক্স-রেজ আর ওয়েভ-শেলার রেডিয়েশন। ম্যাক্সিমাম যে এক্স-রেটা আমাদের প্রডিউস হয় সেটা হচ্ছে আমার ওয়েভ-শেলার রেডিয়েশন। যদি আমরা 150 ভোল্টেজ অ্যাপ্লাই করি সেখানের মধ্যে আমাদের 85% এক্স-রে তৈরি হয় ওয়েভ-শেলার রেডিয়েশন জন্য। ওকে, বাকি 15% রেডিয়েশন তৈরি হয় আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। দুরকম জিনিস হতে পারে, হয় ওয়েভ-শেলার কিংবা ক্যারেক্টারিস্টিক। তো 85% হয় ওয়েভ-শেলার, বাকি 15% হয় আমাদের ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এবার দেখো মেকানিজমটা কিভাবে এটা হয়, কেন হয়। তো ফার্স্ট অফ অল, একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন ইজ অলওয়েজ নেগেটিভ চার্জ। তো ইলেকট্রন একটা নেগেটিভ চার্জের একটা তোমার কণা যখন নিউক্লিয়াসের পাশ দিয়ে বেরোতে চায় তখন কিছুটা তার দিকে অ্যাট্রাক্ট হয়, কারণ এটা একটা নেগেটিভ চার্জ, আর নিউক্লিয়াসটা হচ্ছে আমার পজিটিভ চার্জ, ঠিক আছে। তো নেগেটিভ অপোজিট অ্যাট্রাক্ট করে, সেই জন্য এই ইলেকট্রনটা কিছুটা পরিমাণ এই নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। কারণ একটা নিউক্লিয়াসের একটা কুলম্ব ফোর্স থাকে, ঠিক আছে, এই কুলম্ব ফোর্সের জন্য মানে পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটার জন্য, সেই কুলম্ব ফোর্সের জন্য কিছুটা পরিমাণে অ্যাট্রাকশন ফিল করে সেই ইলেকট্রনটা যখন সেটা নিউক্লিয়াসের পাশ দিয়ে পেরিয়ে যায়। এর ফলে এই ইন্টারাকশনটার জন্যই সেই ইলেকট্রনটা কিছুটা স্লো ডাউন হয়ে যায়, কিছুটা স্লো হয়ে যায়, তার তোমার অ্যাক্সিলারেশনটা কিছুটা কমে যায়। অ্যাক্সিলারেশন কমে যাওয়া মানে কাইনেটিক এনার্জিটাও কমে যায়। এই যে কাইনেটিক এনার্জিটা কমে গেল, কিছুটা পরিমাণ কাইনেটিক এনার্জি যে লুজ করলো ইলেকট্রনটা, সেই লুজ হয়ে যাওয়া এনার্জিটা নষ্ট তো হয় না, কারণ এনার্জি কখনো ধ্বংস করা যায় না, তৈরিও করা যায় না। সেই কমে যাওয়া, লস হয়ে যাওয়া এনার্জিটা আমাদের এক্স রে ফোটন রূপে এমিট হয়, যেটাকে আমরা বলে থাকি এক্স রে রেডিয়েশন। ওকে, এই অবধি কারো কোনো সমস্যা আছে?
ডিরেক্টলি প্রথমত হিট করে না, আর যদি করেও থাকে সেখান থেকে নিউট্রিনো হবে বা সেখানে ইলেকট্রন ক্যাপচার হবে, এসব গুলো হবে, যেটা কিনা আমাদের ডায়াগনস্টিক রেঞ্জের মানে এই এনার্জি রেঞ্জে হয় না। ঠিক আছে, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে যেটা যেটা থেকে আমরা কন্টিনিউয়াস রেডিয়েশন পাই, মানে রেডিও অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলেছিলাম, তখন সেটা হওয়ার চান্স থাকে যদি ডিরেক্টলি হিট করে নিউক্লিয়াসকে গিয়ে। বাকিটা সবাই বুঝতে পেরে গেছো? যদি বুঝতে পারছো তাহলে রেসপন্স করো, যদি না পারছো তাও রেসপন্স করো। আমি তো তাহলে দেখতে পাচ্ছি না তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না। ইন্টারাকশনটা জরুরি, সুতরাং রেসপন্স করো সবাই যদি বুঝতে পেরেছো বা পারো। হ্যাঁ ম্যাম, পেরেছি। তাহলে আমরা পার্টে মুভ করছি। দেখো, এক্স রে এনার্জি বেনশালাং রেডিয়েশনের ক্ষেত্রে কার কার উপর ডিপেন্ড করে, এই তোমার পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো কিসের উপর ডিপেন্ড করে দেখো, ডিস্টেন্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কতটা পাশ দিয়ে ইলেকট্রনটা তোমার বেরোচ্ছে, এটার উপর ডিপেন্ড করে যে কতটা এনার্জির এক্স রে প্রডিউস হবে। ঠিক আছে, যত পাশ দিয়ে বেরোবে নিউক্লিয়াসের, যত পাশ দিয়ে বেরোবে আমার ইলেকট্রনটা, তত বেশি তার গতিবেগটা কমবে। ঠিক আছে, এর ফলে তত বেশি এনার্জির এক্স রে ফোটন ক্রিয়েট হবে, কারণ কমে যাওয়াটাই তো আমার এক্স রে হিসাবে এমিট হচ্ছে। যতটা আমার গতিবেগ কমবে তত কাইনেটিক এনার্জি কমবে, ওই পরিমাণ কাইনেটিক এনার্জির কমতিটাই আমার এক্স রে বেরোবে। সুতরাং যত পাশ দিয়ে বেরোবে ইলেকট্রন, তত বেশি এনার্জি এক্স রে প্রডিউস হবে। ওকে, আর সেকেন্ডটা কি দেখো, যত দূরে দিয়ে বেরোবে তত আমার ডিসিলারেশনটা কম হবে, তত আমার লো এনার্জির এক্স রে প্রডিউস হবে। ওকে, তো ডিস্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যে কতটা এনার্জির এক্স রে তৈরি করতে পারবে তার উপর। আর দু রকম জিনিস হতে পারে, একটা হয় ডিরেক্ট ইম্প্যাক্ট, যেটা কিনা খুবই রেয়ার, কিন্তু এর ফলে তোমার সব থেকে বেশি এনার্জি তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে তোমার ব্লাডসিং রেডিয়েশন ইন্টারাকশন, এটা মোস্ট কমনলি হয়ে থাকে যদি আমরা লো এনার্জি অ্যাপ্লাই করে থাকি যখন apply। এবার দেখো ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। আচ্ছা, আমাকে একটা কথা তোমরা উত্তর দাও, যে কোনো একটা অ্যাটমের যে ক্যারেক্টারিস্টিক, সেটা কার উপর ডিপেন্ড করে, কোন পার্টিকেলের উপর ডিপেন্ড করে, সেটা কেমন ধরনের মেটাল বা কেমন ধরনের গ্যাস বা কেমন ধরনের liquid? অ্যাটমিক নাম্বারের উপর।
এক্স্যাক্টলি। অ্যাটমিক নাম্বার আমরা বলে থাকি প্রোটনের নাম্বারটাকে। ওকে, প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার ইকুয়াল হয়, ঠিক আছে? তো এবার দেখো ক্যারেক্টার, মানে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের কত, মানে কোন নাম্বার অফ ইলেকট্রনটার সঙ্গে ইন্টারাকশন করছে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে তার উপর, আর সেই ইলেকট্রনগুলোর এনার্জি কতটা হবে তার উপর। এটা প্রতিটা মেটালে কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে? যেহেতু এটা সেই মেটালের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে, এই জন্য এটাকে বলা হয় আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। ইলেকট্রনটা খুবই ভাইটাল জিনিস। ইলেকট্রন প্রতিটা তোমার পদার্থেরই আলাদা আলাদা হয়, ঠিক আছে? প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার সেম হয়, ঠিক আছে? তো এটা প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এই জন্য ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটাও ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, এই জন্য এটাকে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বলা হয়। এটা কখন তৈরি হয় এটা আমরা আগেই বললাম। এটা যখন একটা ইলেকট্রন নিউক্লিয়ারের সঙ্গে নয়, এর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রন গুলোর সঙ্গে ইন্টারাক্ট করে, তখন আমরা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাই। ওকে, ইট ইজ প্রডিউসড when incoming high energy electron eject an inertial electron usually from K cell. সব থেকে ভেতরের সেলটার নাম হচ্ছে কে সেল। এই সেলটা হচ্ছে আমার কে সেল, তারপর এটা এল সেল, এম সেল, এরকম ভাবে এগুলোর নাম হয়, ঠিক আছে? এগুলো আমরা সবাই মোটামুটি ভাবে জানি। তো যখন এই কে সেলের ইলেকট্রনকে এখান থেকে বের করে দেয় ইনকামিং ইলেকট্রনটা, তখন আমরা সেখান থেকে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাই। দেখো এই ইলেকট্রনটা আসছে, এটা এখানে এলো, এখানে যেটা ছিল সেটাকে এখান থেকে সে বের করে দিল, ঠিক আছে? এর ফলে যে এখানটা ফাঁকা হয়ে গেল, এই ভ্যাকিউমটাকে তোমার ফিল করার জন্য এর বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, বা এখান থেকে কিংবা এখান থেকেও আসতে পারে, ঠিক আছে? তো এই ভ্যাকেন্সিটাকে ফিল করার জন্য তখন একটা বাইরের আউটার শেলের ইলেকট্রন সেখানে এসে সেটাকে ফিল করে, ঠিক আছে? এর ফলে একটা এই দুটো অরবিটের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে, সুতরাং এদের এনার্জি গুলো, ইলেকট্রন গুলো এনার্জি গুলো ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাই আমার একটা রেডিয়েশন হিসাবে এমিট। ওকে, তো যখন একটা ইনকামিং হাই এনার্জি ইলেকট্রন ইনার শেলের একটা ইলেকট্রনকে ইজেক্ট করে দেয় বা বের করে দেয়, তখন তারপরের যে মানে তোমার সেলগুলো আছে সেখান থেকে সেই ভ্যাকেন্সিটাকে ফিল করার জন্য একটা ইলেকট্রন সেখানে চলে আসে, ঠিক আছে? এর ফলে একটা এনার্জি ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে? এই ডিফারেন্সটা ক্যারেক্টারিস্টিক এক্সরে ফোটন হিসাবে এমিট হয়। তো এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এর ফলে আমরা একটা ডিসক্রিট এনার্জি লেভেল পাই। এটা কিনা এটা হচ্ছে আমার স্পেসিফিক, যেমন মেটাল আমরা ইউজ করবো সেই রকম তোমার আমরা এনার্জি পাবো। ওকে, যেমন বেবসানের ক্ষেত্রে ডিপেন্ড করে না তার উপর, কিন্তু এখানে ডিপেন্ড করে কেমন ধরনের মেটাল ইউজ করছি সেরকম ধরনের আমি এক্সট্রা এনার্জি লেভেল পাবো। ওকে, কেন পাবো? কারণ সবগুলোর অরবিটের এনার্জি একটা তোমার, মানে তোমার ফিক্স এনার্জি আছে, ঠিক আছে? এটার কে সেলের এনার্জি এতটাই হবে, এল সেলের এতটাই হবে, এম সেলের এতটাই হবে, সুতরাং এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। Okay? যতটা এনার্জি নিয়ে এটা আসছে তার উপর ডিপেন্ড করে যে কোনটাকে তোমার ইজেক্ট করলো, কোনখান থেকে ইলেকট্রনটা এলো তার উপর ডিপেন্ড করে। এই জন্য এখানে আমরা ডিসক্রিট এনার্জি পাই। কি ধরনের মেটাল ইউজ করছি তার উপর ডিপেন্ড করে আমরা এক্সট্রা এনার্জিটাকে মানে পেতে পারি আর কি। তাহলে দেখো এটা এটা আবার দেখো যে কোনো এনার্জি লেভেলে হয় না। বেঞ্চলাং আমি একটু আগেই বললাম যে কোনো এনার্জি লেভেলেই বেঞ্চলাং রেডিয়েশন ক্রিয়েট হতে পারে, কিন্তু এটা তৈরি হওয়ার জন্য একটা তোমার পার্টিকুলার এনার্জি লাগবে, যেটা কিনা আমার হতে হবে সেই অরবিটটার বাইন্ডিং এনার্জি থেকে বেশি। যেই অরবিটাল ইলেকট্রনটাকে বের করবে তার এনার্জি থেকে বেশি এনার্জি ইলেকট্রন এলে তবেই কিনা আমার এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা ক্রিয়েট হবে, হবে। ওকে, যে কোনো এনার্জি লেভেলে এটা সম্ভব নয়। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ। দেখো, তো প্রথমত ইনসিডেন্ট ইলেকট্রনের এনার্জিটা যদি বাইন্ডিং এনার্জি থেকে বেশি হয় তবে গিয়ে এটা হবে।
এর ফলে কি হবে, কেসের ইলেকট্রনটাকে এখান থেকে এটা বের করে দেবে, এটাকে বের করে দেবে। এর ফলে এখানটা একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, সেই ভ্যাকেন্সিটাকে ফিল করবে তার আউটার শেল, তার পরের যে শেলগুলো আছে সেখান থেকে একটা ইলেকট্রন সেখানে এসে ড্রপ করে যাবে। ঠিক আছে, তাহলে আউটার শেল ইলেকট্রন, তারপরের যে শেলগুলো হয় কে এল শেল কিংবা এম শেল, সেখান থেকে একটা ইলেকট্রন ড্রপ করে যাবে কে শেলে সেই ভ্যাকেন্সিটাকে ফিল করার জন্য। ঠিক আছে, যতটা এক্সট্রা এনার্জি রয়ে গেল সেই এনার্জিটা রিলিজ হবে আমার ক্যারেক্টারিস্টিক এক্সট্রা ফোটন। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এবার দেখো এগেন এই সাইডটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রচুর কোশ্চেন ক্রিয়েট হয়। তো প্রথমত দেখো এখানে আমরা ডিসক্রিট এনার্জি পাই, যেটা কিনা সেই পার্টিকুলার টার্গেট যেখানে হিট করছে তার অ্যাটমিক স্ট্রাকচার এবং অ্যাটমিক নাম্বারের উপর ডিটারমাইন হয় কতটা এনার্জির এক্সরে প্রডিউস হবে। ঠিক আছে, এটা ডিটারমাইন হয় অ্যাটমিক স্ট্রাকচার, নট দ্য এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন। কতটা এনার্জি নিয়ে এক্সরে তার উপর ডিপেন্ডেবল নয়, এটা এটা ডিপেন্ড করে কাকে গিয়ে হিট করছে তার উপর। এই জন্য এটাকে বলা হয় এলিমেন্ট স্পেসিফিক, মানে কোন ধরনের টার্গেট সেই ধরনের এক্সরে এনার্জি। প্রতিটা এলিমেন্ট যে কোনো ধরনের ম্যাটেরিয়াল ইউনিক এক্সরে এনার্জি প্রডিউস করবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক। টাংস্টেন যেরকম করছে মলিবডেনাম সেরকম করবে না, টিন সেরকম করবে না, অ্যালুমিনিয়াম সেরকম করবে না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে সেই মেটালটার উপর যাকে হিট করছে ইলেকট্রনটা। ওকে, এবার দেখো এখানে একটা ফিক্স এনার্জি পাই আমরা টাংস্টেনের জন্য। কে শেলের মানে কে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন গুলো সেটা 59 কেভি হবে, এর বেশি পাবো না। ঠিক আছে, আর যদি লো এনার্জি আমরা পাই সেক্ষেত্রে আউটার শেলে যদি তোমার এম থেকে এল শেল, আরেকটা জিনিস আমি একটু এখানে বলে নিই এর আগে, ধরো এই ভ্যাকেন্সিটাকে ফিল করার জন্য এল শেল থেকে একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে তো এটা আবার ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল এখানটা একটা, তখন সেটাকে ফিল করার জন্য আবার এর বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আসে। ঠিক আছে, আবার তখন এখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যায়, সেটাকে ফিল করার জন্য আবার এখান থেকে এখানে আসে। এটা আমরা একটু হাই এনার্জি পাই প্রথমটা, কিন্তু এইগুলো আমাদের এনার্জি গুলো আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এটা প্রথমটা হচ্ছে হাই এনার্জি, পরের গুলো সব আমাদের লো এনার্জি আমরা। হ্যালো হ্যালো বলছি তুই কিছু বলছিস কি? মানে ক্লিয়ার আসছে না। শুনতে পাওয়া যাচ্ছে না আমার কথা? কথাটা বাড়ছে। শুনতে পাচ্ছ আমার কথা? ভয়েসের কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। কে বললে শোনা যাচ্ছে না গো? একটু চেক করো তো। আচ্ছা, দেখো। তো প্রথমটা আমরা পাই হাই এনার্জি, যেটা কিনা আমাদের এল শেল থেকে কে শেলে যখন ট্রানজিশনটা হয় তখন আমরা হাই এনার্জি পাই। এর পরের গুলো সব আমরা লো এনার্জি পাই। ঠিক আছে, পরের যেগুলো হয় সেগুলো সব লো এনার্জি এক্সরে। এই লো এনার্জি গুলো ম্যাক্সিমামটাই তোমার টিউবেই অ্যাবসর্ব হয়ে যায় কিংবা হিটে প্রডিউস হয়ে যায়, এগুলো আমাদের ডায়াগনস্টিকে কোনোভাবে কন্ট্রিবিউট করে না। ওকে, টাংস্টেনের ক্ষেত্রে যেহেতু আমরা টাংস্টেনকে ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেই জন্য টাংস্টেনের কে শেলের বাইন্ডিং এনার্জি হচ্ছে 69.5 বা 70 কেভি কে শেলের। এল শেলের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 11 কেভি, এম শেলের ক্ষেত্রে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি 2 কেভি। ঠিক আছে, এবার ধরো যখন এল শেল থেকে কে শেল ইলেকট্রনটা আসছে তখন তাহলে এদের এনার্জি ডিফারেন্স কতটা হবে? 59 কেভি হবে।
এই জন্য এটা টাংস্টেনের ক্ষেত্রে ফিক্স। টাংস্টেনের ক্ষেত্রে এল শেল থেকে কে শেলে যখন ট্রানজিশন হয় তখন আমরা 59 কেভিরই এক্সরে পাই। আবার যদি এম শেল থেকে এল শেলে যখন ইলেকট্রনটা আসে সেই ভ্যাকেন্সিটাকে ফিল করার জন্য, তখন আমরা 11 - 2 মানে 9 কেভির ইলেকট্রন মানে এনার্জির এক্সরে পাই। আচ্ছা, একো একটু হচ্ছে, এটা আমি ডিনাই করবো না, কিন্তু এখন এই প্রবলেমটা আমি সলভ করতে পারছি না। আজকে ক্লাসটা হয়ে যাক, আমি এটা ফিক্স করবো, ঠিক আছে? ওকে, এবার দেখো, যেগুলো জেনারেলি আমাদের ইউজ হয় ডায়াগনস্টিকে, টাংস্টেন আর মলিবডেনাম, এদের শেলের অরবিটের এনার্জি গুলো একটু মনে রাখতে হবে। যেমন টাংস্টেনের ক্ষেত্রে কে শেলের এনার্জি হচ্ছে 69.5 কেভি, মলিবডেনামের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 20 কেভি। এল শেলের ক্ষেত্রে টাংস্টেনের ক্ষেত্রে হচ্ছে 11 কেভি, আর মলিবডেনামের ক্ষেত্রে হচ্ছে 2.7, এম শেলের ক্ষেত্রে 2.5, আর এটা হচ্ছে মলিবডেনামের ক্ষেত্রে হচ্ছে আমার 0.45। ওকে, এগুলো একটু অন্তত প্রথম তিনটে একটু মনে রাখো, কেএল এম এর ক্ষেত্রেও দেয়, বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট। আর হাইড্রোজেনের ক্ষেত্রে একটু প্রথমটা মনে রাখো, কে শেলের বাইন্ডিং অনেকটাই কম বাকিগুলোর থেকে। দেখো 13.5 ইভি ইলেকট্রন ভোল্ট, এগুলো সব কিলো ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমার ইলেকট্রন। ওকে, এই অবধি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু আমাকে বল। ওকে, যদি কারো কোনো সমস্যা না হয় তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমাদের পুরোনোদের কাছে তো পিডিএফ আছেই, নতুনদের জন্য আমি আজকে এটা আপলোড করে দেবো। ওকে দেন, গুড বাই, গুড নাইট। পিডিএফটা আমি আজকেই আপলোড করে দেবো, মোটামুটি 8 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ রিচা, তোমাদেরকে থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য, কারণ ভয়েসটা একটু ইকো তো হচ্ছে, এটা আমিও ফিল করতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না এটা ফিক্স কিভাবে করা ম্যাম যায়। প্রতিদিন কি 9টা থেকে ক্লাস হবে তো? 9টা থেকে নয়, 8:30 থেকে মানে হওয়ার কথা। তোমাদের কি 8:30 থেকে হলে কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। আর 8:30 থেকে মোটামুটি হবে, ধরো স্ট্যান্ডার্ড 8:30 থেকেই হবে। যদি কোনোদিন চেঞ্জ ঠিক আছে। ওকে দেন।